এখন যাবে? হুম, সারাক্ষণ রুমে বসে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, যাও। দৃষ্টিকে ডেকে দিই? না না, আমি একাই যাব। আমি একা ভয় পাবো না। আমার কোনো কিছুর ভয় নেই। তাওয়াব মৃদু হেসে অনুমতি দিল। অনুমতি পেয়ে প্রিয়া খুশি হয়েছে। তাওয়াব প্রিয়াকে নিজের বোনের মতোই স্নেহ করে, কিন্তু প্রিয়া মনে হয় তাকে সেভাবে আপন ভাবতে পারে না। ভাবতে না পারারও কারণ আছে, তার জন্যই তো প্রিয়া নিজের ভাইকে হারিয়েছে। তাওয়াব দীর্ঘশ্বাস গোপন করে বলল, শোনো প্রিয়া, এই বাড়িটাকে তুমি নিজের মনে করতে না পারলেও এই বাড়িতে কোথাও যাওয়ার জন্য তোমার কারোর থেকে পারমিশন নিতে হবে না, আমাকে বলে যেতে হবে না। তোমার যখন মন চাইবে তুমি ছাদে যেতে পারো, কেউ তোমাকে প্রশ্ন করবে না। প্রিয়া সামান্য মাথা নেড়ে সম্মতি জানালো। আর কাল থেকে ভার্সিটি যাবে। এখানে আসার পর থেকে একদিনও যাওনি। যাই হয়ে যাক, পড়াশোনা কামাই করা চলবে না, বুঝছো? পড়াশোনা করে তোমাকে অনেক দূর যেতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে। টলমল চোখে প্রিয়া তাওয়াফের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আপনার শেষের কথাটা ভাইয়ার কথার সাথে মিলে গেছে। ভাইয়াও এই কথাই বলতো। আমাকে নিয়ে ভাইয়ার অনেক স্বপ্ন ছিল। আমার স্বপ্নের থেকেও ওর স্বপ্ন বেশি বড় ছিল। তাওয়াফ আদুরে ভঙ্গিতে আলতো করে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ছাদে বসে দেরি করিও না। তাওয়াফ এই ঘর থেকে বেরিয়ে এলো। নিজের রুমে ফিরে এসে 2-3 ড্রয়ার খুঁজেও তার মেডিসিন পেল না। মাথার ভেতর সে পুরনো স্মৃতিগুলো আবার নাড়া দিয়ে উঠেছে। বুক ধড়ফড় করছে। তাপ ঘামতে শুরু করেছে। মাথা ঘোরার কারণে চোখের সামনে জিনিসগুলো ঝাপসা দেখছে। নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। তাপ তন্ন তন্ন করে সবগুলো ড্রয়ার খুঁজে ফেলল। কোথায় রেখেছিল কৌটাটা? তাপের দুহাত থরথর করে কাঁপতে শুরু করেছে। বুঝতে পারছে তার প্যানিক অ্যাটাক শুরু হয়েছে। তাপ যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। তার জীবনের সব থেকে ভালো ভালো জিনিসগুলো ভাবতে শুরু করেছে। তখনই পেখমের মুখ চোখের সামনে ভেসে উঠল। পেখমের হাসি, ওর রাগ করা, চোরা চোখে চারদিকে তাকানো। পেখমের কথা ভাবতে ভাবতে তা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। মেঝেতেই বসে পড়েছিল সে। তাওয়াফের ফোন বাজছে। বড় বড় করে দম নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করছে। অসহ্যকর ফোনটা বেজেই চলেছে। তাও ফোন হাতে নিয়ে দেখলো কণিকা। এর টাইমিং এর প্রশংসা করতে হয়, ইচ্ছা না থাকলেও কথা বলতে হবে, না হলে দ্বিতীয় কলটা তার বাবার কাছে যাবে। হ্যালো, বলো। অপাশ থেকে কণিকা উচ্ছ্বসিত কণ্ঠে জানালো। হ্যাঁ, বলে দিয়েছি। তাও বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কিসের হ্যাঁ? বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি, গাধা। কথাটা জেনে তাও খুশি হলো। সংসারী হয়ে গেলে এবার অন্তত তার জানের পিছু ছাড়বে। কণিকা হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞেস করলো, তীব্র, তুই ঠিক আছিস? তোর কথা এমন শোনাচ্ছে কেন? এই মেয়ে তার না বলাতেও কিভাবে সব বুঝে যায়? যতমানটা জানা আছে নাকি? তাও একটু আগের ঘটনাটা লুকিয়ে গিয়ে বলল, ফোনেই সবার কণ্ঠে অন্যরকম শোনায়, জানিস? তোর কণ্ঠ এখন কার মতো শোনাচ্ছে? আবর্জনা স্তূপে বসে কাকা করে কালো রঙের পাখিগুলোকে চিনিস? তোর কণ্ঠ ঠিক তাদের মতো মিষ্টি শোনাচ্ছে। কণিকা রেগে গিয়ে বলল, কুত্তারে, তুই কোনোদিনও মানুষ হবি না। আমি কাক হলে তুই একটা শকুন। প্রিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় খুব বেশি শব্দ করলো না। কারো যদি ডিস্টার্ব হয়। ছাদে পা রাখা মাত্রই বিশ্রী একটা গন্ধ এসে নাকে লাগলো। গন্ধটা সিগারেটে চিনতে ভুল হলো না। তার মানে আগে থেকেই ছাদে কেউ আছে। ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে ইলহাম সিগারেট নিচে ফেলে পা দিয়ে মারিয়ে দিল। আকৃতি আপু 10টার আগেই ঘুমিয়ে পড়ে। দৃষ্টি ভয়ে কখনো রাতে একা ছাদে আসে না। যেহেতু নুপুরের শব্দ শুনেছে, তার মানে ভাইয়াও নেই। প্রিয়া যেরকম নিঃশব্দে এসেছে তেমনই নিঃশব্দে চলে যেতেও চেয়েছিল, কিন্তু তার আগেই লোকটা বলে উঠল, আপনি চাইলে ছাদে থাকতে পারেন, আমি এখনই চলে যাব। যেহেতু লোকটা তাকে দেখেই ফেলেছে, এখন চলে যাওয়ার আর কোনো মানে নেই। লাইট না থাকলেও চাঁদের আলোয় ছাদটা অন্ধকার লাগছে না, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয়া লোকটার থেকে অনেকটা দূরত্ব রেখে ছাদের রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো। শীতল বাতাস বইছে। আকাশে অসংখ্য তারা টিম টিম করে চলছে। চাঁদটাও কত বড় লাগছে। এত বড় চাঁদ প্রিয়া আগে কখনো দেখেনি। প্রিয়া চাঁদ দেখতে দেখতে ইলহামের উপস্থিতি ভুলে গিয়েছে, কিন্তু ইলহাম মেয়েটাকেই দেখছে। আপনার কি কোনো জমজ বোন আছে? প্রশ্নটা কি তাকে করেছে? প্রিয়া লোকটার দিকে তাকিয়ে অনিশ্চিত গলায় জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলেছেন? জি। আপনার কোনো জমজ বোন আছে? না তো। ও, না মানে সেদিন হাসপাতালে ঠিক আপনার মতো একজনকে দেখেছিলাম তো, তাই ভাবলাম আপনারা হয়তো জমজ বোন। লোকটা কি তার সাথে ইয়ার্কি করছে? সেদিন ধন্যবাদ দিতে দিল না, অথচ আজ ফালতু কথা বলছে। আমার মতোই একজন না। আপনি আমাকেই দেখেছেন। ইলহাম অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি?
ওটা আপনিই ছিলেন? লোকটার ওভার অ্যাক্টিং দেখে প্রিয়া গলায় বিরক্তি নিয়ে বলল, আপনার কি চোখে সমস্যা আছে? চোখ ঠিকই আছে, তবে হাসপাতালের ওই প্রতিবাদী মেয়েটার সাথে আপনাকে কিছুতেই মেলাতে পারছিলাম না, তাই কিছুটা কনফিউজড ছিলাম। আমার পরিবার অবশ্য এখনও এটাই ভাবে আপনি হয়তো কথা বলতে জানেন না। প্রিয়া লোকটার কথার অর্থ বুঝতে পেরেছে। হাসপাতালে তার ব্যবহার এরকম ছিল, এখানে এসে তার ব্যবহার অন্যরকম। সে সবাইকে বোকা বানাচ্ছে। এই কথাটা সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। ইলহাম চলে যাবে বলেছিল, তারপরেও না গিয়ে বাহানায় কথা বলার চেষ্টা করছে। কত বড় ছ্যাচটা লোক। মেয়েটা মনে মনে এসব ভুল ধারণা তৈরি করার আগে ইলহাম ছাদ থেকে চলে যাওয়া ধরল। এই লোক তাকে ঠেস দিয়ে কথা বলে চলে যাবে, প্রিয়া কিছুই বলবে না। সিগারেট খাওয়ার জন্য আপনাকে প্রতিদিন ছাদে আসতে হয়? না, মানে জেনে রাখা ভালো, আপনি যে সময় সিগারেট খেতে ছাদে আসেন ওই সময়টাতে আমি ছাদে আসা অ্যাভয়েড করব। আমাকে দেখে আপনি লজ্জা পান, এটা আমি চাই না। অন্য কেউ চলে এলে সে ব্যাপারে অবশ্য আমার কিছু বলার থাকবে না, তবে আমি কাউকে বলবো না। আমি লুকিয়ে সিগারেট খাওয়ার জন্য ছাদটাকে সুরক্ষিত জায়গা ভাবেন। আপনি লুকিয়ে সিগারেট খাওয়ার জন্য ছাদটাকে সুরক্ষিত জায়গা ভাবেন। আমার আবার মানুষের ব্যাপারে এত মাথা ব্যথা নেই। ডাক্তার হয়েও যদি আপনি না বোঝেন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে সাধারণ মানুষ হয়ে আমি আর আপনাকে কি জ্ঞান দিব? ইলহাম যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে। মুচকি হাসল সে। মিস প্রতিবাদী নিজের আসল রূপে ফিরে এসেছে। ফিরে তাকিয়ে এসে বলল, আপনার এই রূপ কি শুধু আমার সামনে প্রকাশ পায়, মিস প্রতিবাদী? ঘুম ভেঙে গেলেও পেখম এখনো বিছানা ছাড়েনি। অলস ভঙ্গিতে শুয়ে আছে। আজ কলেজে যেতে ইচ্ছে করছে না। কলেজ যাও, ক্লাস করো, বাড়ি ফিরো, রাতে আবার কলেজের পড়া পড়ো, রোজ রোজ একই জিনিস, ভালো লাগে না। তাই পেখম ঠিক করেছে সে আজ কলেজে যাবে না, ফুফুদের বাসায় যাবে আজ। কাল যেহেতু ছুটি আছে, আজ ফুফুর ওখানেই থেকে যাবে। এটা ভেবে মার শত ডাকাডাকির পরেও পেখম উঠল না। জেসমিন মেয়েকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে চলে গেল। কলেজে গেলে যাবে, না গেলে নাই, তার কি। পেখম বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করে ফোন নিয়ে ফেসবুকিং করে কলেজের সময় পেরিয়ে গেলে নিচে নেমে এলো। অনেক খিদে পেয়েছে। ডাইনিং এসে বাবাকে দেখে পেখমের পা থেমে গেল। হায় আল্লাহ, পাপা নিশ্চয়ই তাকে কলেজে না যাওয়ার জন্য বকবে। পেখমকে দেখেই গোলাপজান টেনে টেনে বললেন, ওই যে তোর রাজকন্যা আসছে। লেখাপড়া বাদ দিয়ে মেয়ে মানুষ যে 10টা পর্যন্ত ঘুমায় এইরকম আর দেখি নাই। পল্লব মির্জা মেয়ের দিকে তাকালেন। পেখমের চোখ মুখে বাবার বকা খাওয়ার আতঙ্ক। মায়ের কথার উত্তরে পল্লব মির্জা বললেন, প্রতিদিন কলেজে যেতে হবে এমন কোনো কথা নেই, 1-2 দিন ছুটি নেওয়াই চায়। বাবার আশকারা পেয়ে পেখমের চেহারা থেকে আতঙ্ক কেটে গিয়ে মিষ্টি হাসি খেলে গেল। পল্লব মির্জা মেয়ের দিকে হাত বাড়িয়ে হেসে বললেন, এসো মামুনি, বাবা মেয়ে আজ একসাথে খাবো। জেসমিন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সতনকে এত বেশি আদর দিতে নেই যাতে সন্তানই নষ্ট হয়ে যায়। মেয়েকে শাসন করার বদলে তার ঠিক ভুল সব কাজকে সমর্থন করে। বাবা মেয়ের মাঝে জেসমিন কিছু বলতে গেলেই তার নিজের বাপের বাড়ি নিয়ে কথা শুনতে হয়, তাই এখন সে কিছুই বলে না। গোলাপজান বাবা মেয়ের গদগদ ভালোবাসা দেখে বললেন, এখন তোর কাছে আছে দেখে 11টায় ঘুম থেকে উঠলেও সমস্যা নাই। তুই বাপ, তুই কিচ্ছু কইবি না, কিন্তু বিয়ের পর কি দশা হবে? পেখম কঠিন চোখে দাদির দিকে তাকিয়ে মুখ বাঁকালো। বুড়িটা সত্যিই তার সুখ দেখতে পারে না। পল্লব মির্জা গম্ভীর মুখে বললেন, আমার মেয়েকে আমি বিয়েই দেব না। পেখমের ঠোঁটে লেগে থাকা হাসি আরো চড়া হলো। গোলাপজান তেক্ত মুখে বললেন, বিয়া না দিলে সারা জীবন ঘরে খুঁটি করে রাখবে। বিয়ে যদি দিতেই হয় তাহলে ঘর জামাই নিয়ে আসবো। আমার 10টা-5টা মেয়ে না, এক মেয়েকে আমি নিজের থেকে দূর করে থাকতে পারবো নাকি? পেখম বাবাকে নিয়ে গর্ব করে ভেঙানোর সুরে দাদিকে বলল, শুনেছ তো বুড়ি, শান্তি হয়েছে এবার? আমার পাপা পৃথিবীর বেস্ট পাপা। জেসমিন মেয়েকে নিয়ে স্বামীর এসব আধিক্যতা দেখতে না পেরে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, মেয়ে তার কাছে রাজকন্যা, অথচ যে এই মেয়েকে পৃথিবীতে এনেছে তাকে চাকরের মূল্যও দেয় না। একটা বার এটা ভাবে না মেয়ের জন্য হলেও ভালো হয়ে যায়, এই ভয় নেই আমার কর্মফল যদি আমার মেয়েকে ভোগ করতে হয়। পল্লব মির্জা ব্রেডে জেলি মাখিয়ে মেয়ের মুখে তুলে দিলেন। পেখমের পেট ভরে গেছে, তাই বলল, পাপার খেতে পারবো না, এটা শেষ করো। পেট ভরে গেছে তো। গোলাপজান কথার মাঝে টিপনি কেটে বললেন, আরও খা, তোর পেট ভরলেও তোর খাওয়াই তোর বাপের পেট ভরে নাই। পাপা আমাকে আদর করে দেখে তোমার কি হিংসা হয়? তোমার ছেলে অথচ তোমার থেকে আমায় বেশি ভালোবাসে।
2 দিনের মেহমান তুই, তোরে আমি হিংসা করবো? এই বাড়িতে কয়দিন থাকবি তুই? পেখম বাবার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে নাকি গলায় বলল, পাপা, তোমার মায়ের সমস্যাটা কি? আমার খুশি কেন দেখতে পারে না? সে সবসময় শুধু আমাকে বাড়ি থেকে তাড়ানোর কথা কেন বলে? দাদি নাতনির খুনসুটির ঝগড়া দেখে পল্লব মির্জা হাসেন। মা পেখমকে খেপাতে এসব বলে, পেখমও না বুঝে খেপে যায়। হাসি মজা খুনসুটি হয়ে গেলে পল্লব মির্জা সিরিয়াস কথা এলেন। আমনি, তোমাকে আমি ওই বাড়িতে যেতে নিষেধ করেছি, তারপর তুমি কাল ও বাড়িতে গিয়েছো। তুমি কি আমার কথা অমান্য করবে? পাপার কথার মূল্য নেই তোমার কাছে? পেখম মুখ ছোট করে ফেলে মিনমিনে গলায় বলল, আর যাব না পাপা। বাবা হয়ে আমি কি তোমার খারাপ চাইবো বলো? ও বাড়ির মানুষদের তুমি যেমন ভাবো ওরা কিন্তু তেমন না। তাই আমি চাই না তুমি ওদের সাথে কোনো রকম সম্পর্ক রাখো। পেখম অসহায় চোখে বাবার দিকে দেখলো। বাবা কেন এমন বলে? ও বাড়ির সবাই অনেক ভালো, সবাই তাকে অনেক ভালোবাসে। আগে তাওব ভাইকে ভয় পেত, তখন তো সেই ভয়ও কমে গেছে। তারপরও বাবার মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি আর কখনো ও বাড়িতে যাব না। সত্যি যাবে না তো? হুম, আমাকে প্রমিস করো তুমি যাবে না। প্রমিস। বাবার কথায় পেখমের মন খারাপ হয়ে গেলে সে আর ফুফুর বাড়ি গেল না। মন খারাপ নিয়ে আজান ভাইয়ের ঘরে চলে এলো। আজান হুইল চেয়ার ঠেলে ব্যালকনিতে যাওয়ার চেষ্টা করছিল। পেখমকে ঘরে ঢুকতে দেখে ব্যালকনির সামনে থেকে ফিরে এলো। কোনো কারণে পেখমের মন খারাপ বুঝতে পেরে জিজ্ঞেস করলো, পেখম রানীর কি হয়েছে? চাঁদনি রাতে অমাবস্যা নেমে এসেছে কেন? পাপা এমন কেন আজান ভাই? বাড়ির মানুষটা যাই করুক, পেখম সব অভিযোগ আজান ভাইয়ের কাছে এসে বলবে। পেখম কি মনে করে সে সবাইকে শাসন করতে পারবে? পাপা একদম ঠিক করছে না। কাকা কি করেছে শুনি? পেখম আজানের পেছনে এসে দাঁড়ালো। হুইল চেয়ার ঠেলে নিতে নিতে বলল। চলো বেলকনিতে যাই। ব্যালকনিতে এসে আজান আবার জিজ্ঞেস করলো, নতুন করে আবার কি সমস্যা দেখা দিয়েছে? আমার জীবনের সমস্যাই সমস্যা আজান ভাই। পাপা চায় না আমি বড় দাদিদের ওখানে যাই। পেখম একটা টুল টেনে আজান ভাইয়ের সামনে বসেছে। আজান হেসে বলল, এ আর নতুন কি, কাকা ও বাড়ির কাউকে পছন্দ করে না। কেন করে না? ওদের উপর পাপার কিসের এত রাগ? উল্টো তো ওদের রাগ আমাদের উপর থাকা উচিত। দাদাজান দ্বিতীয় বিয়ে করে তো অন্যায় করেছে তাদের সাথে, তাই না? পেখম খুব সিরিয়াস মুখে কথাগুলো বলেছে। আজান পাগলি মেয়েটার মুখের দিকে তাকিয়ে সামান্য হাসলো। তুই সবসময় বড় দাদির পক্ষে, তাই না? হুম। এই কথা আমাদের দাদি জানলে তোকে বাড়ি থেকে বের করে দিবে। এটা কি দাদার বাড়ি নাকি? দাদির স্বামীর বাড়ি। পেখম চোখ উল্টিয়ে মুখ ভেঙালো। আজান হাসতে হাসতে বলল, কাকা তোকেও বাড়িতে যেতে না করেছে? তোর হাত পা তো আর বেঁধে রাখেনি? কলেজ থেকে চলে যাবি বা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার কথা বলেও যেতে পারবি। দুনিয়াতে আরো কত অজুহাত আছে। পেখম গম্ভীর মুখে বলল, হাত পাই তো বেঁধে রেখেছে। পাপাকে প্রমিস করেছে যাব না। এখন যদি যাই তাহলে প্রমিস ভাঙার পাপ হবে না? হারিস মির্জা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছেন। হামিদ মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখছে। গাড়িতে ওঠার পর থেকে স্যার একটা কথাও বলেননি, চোখ বন্ধ করে পড়ে আছেন। স্যারদের ব্যবসায় খারাপ সময় যাচ্ছে, এটা হামিদ জানে। স্যার এখন কি বাড়িতে যাবেন? হুম, এখন বাড়ি যাব না। হামিদ আর জিজ্ঞেস করলো না বাড়িতে না গেলে কোথায় যাবে। হারিস মির্জার শরীরটা খুব বেশি ভালো না, মনে হয় প্রেশার বেড়েছে। আজ চৌধুরী কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের সাথে আর কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক রাখবে না। 2 অথবা 3 বছরের ব্যবসায়িক সম্পর্কের কোনো ইতি টানছে। কারণটা ওরা না বললেও হারিস মির্জা অবশ্য জানেন। পল্লবের রাগ ও উগ্র আচরণের কারণেই 2 কোম্পানির সম্পর্কের এতটা অবনতি হয়েছে। মামা তটিনীর কপালে আর একটু বেশি করে নকল রক্ত লাগিয়ে দিতে দিতে বলল, কিভাবে কি করতে হবে সব মনে আছে তোর? নাকি আরেকবার বলবো? গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়বি, আবার সত্যি সত্যি গাড়ির নিচে চলে আসিস না। রাজু রাস্তার দিকে নজর রেখেছে, এখনো কোনো গাড়ি চোখে পড়েনি। তটিনী মামার জ্ঞান দেওয়া শুনে বিরক্ত গলায় বলল, এই কাজ কি আজ নতুন করছি মামা? এই লাইনে তোমার থেকে আমার অভিজ্ঞতা বেশি, তাই অত জ্ঞান দিও না তো। রাজু মামা আর বোনের দিকে তাকিয়ে চাপা গলায় ডাকলো, মামা একটা গাড়ি আসতেছে, আপু রেডি হোক। তটিনী তৈরি। তাকে কি করতে হবে সে খুব ভালো করেই জানে। তটিনী অ্যাকশনে নামার আগে মামা ভাগ্নের হাত ধরে নরম গলায় বলল, যা করার সাবধানে করবি। তুই আমার মৃত বোনের একমাত্র মেয়ে। তোর কিছু হয়ে গেলে আমি উপরে গিয়ে আপাকে মুখ দেখাতে পারবো না। আপা যদি জানতে চায়
আমি চলে আসার পর আমার মেয়েকে ঠিকঠাক মতো খেয়াল রেখেছিলি তো? তখন কি জবাব দিব আমি? রাজু হাতে ইশারা দিচ্ছে। গাড়িটা কাছাকাছি চলে এসেছে। ইমোশনাল কথাবার্তা দিয়ে পেট ভরবে না। তটিনী মামাকে ধাক্কা দিয়ে গাছের আড়ালে সরিয়ে দিয়ে বলল, চিন্তা করো না তো মামা, তোমার বোনকে তুমি মুখ দেখাতে পারবে, সাথে সগর্বে বলতেও পারবে তার মেয়েকে তুমি অনেক ভালোভাবে রেখেছো। রাজু শীষ বাজালে তটিনী দৌড়ে রাস্তার মাঝে চলে গেল। চলতি গাড়িটার দিকে তাকিয়ে মনে মনে দোয়াদুরুদ পড়ে নিল। ড্রাইভার শালা সময় মতো ব্রেক করতে না পারলে তার ইন্নালিল্লাহ হয়ে যাবে। মামা রাজুকে টেনে গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। রাজু নখ কামড়ে বলছে, মামা, আপু কি পারবে? মামা ভাগ্নের পিঠে আলতো করে 2টা থাবা দিয়ে অভয় দিয়ে বলল, আমার ভাগ্নি পারবে না? পৃথিবীতে এমন কোনো কাজ আছে নাকি? বোনের ওপর আস্থা রাখ, তোর বোন সব পারে। অনেকটা সময় ধরে স্যার কিছু বলছে না। হামিদ ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখতে গেলে হঠাৎ গাড়ির সামনে কোথা থেকে একটা মেয়ে চলে এলো। গাড়ি থামাতে থামাতে ধাক্কা লেগে মেয়েটা নিচে পড়ে গেছে। হামিদ গাড়ি দাঁড় করিয়ে ঘাবড়ে গিয়ে স্যারকে ডাকলো। স্যার। হারিশ মির্জা চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে হামিদ? গাড়ির সামনে একটা মেয়ে চলে এসেছে। হারিশ মির্জা চকিতে চোখ খুলে তাকালেন। হামিদকে নেমে গিয়ে দেখার কথা বলে নিজেও গাড়ি থেকে নামলেন। সত্যি একটা মেয়ে গাড়ির সামনে রাস্তায় পড়ে আছে। মেয়েটার কপালে রক্ত। প্রতিবারের মতো কপাল এবারও সহায় হলো, কিন্তু ড্রাইভার শালা গাড়ি থামাতে একটু দেরি করে ফেলেছে। ধাক্কা খেয়ে নিচে পড়ে তটিনী বাবা মাকে ডেকে উঠল। দাঁত কিরমির করে বলল, গেছি রে গেছি, কোমর গেছে আমার। হারিশ মির্জা আতঙ্কিত মুখে মেয়েটার কাছে গিয়ে বসলেন। মারা গেছে। নাকের সামনে আঙুল ধরে বুঝতে পারলেন এখনো দম আছে, মারা যায়নি। তিনি পকেট থেকে সাদা রুমালটা বের করে মেয়েটার কপাল চেপে ধরলেন। হামিদ ভীষণ ভয় পেয়ে গেছে। তার চেহারা ফ্যাকাশে পড়ে গেছে, কণ্ঠস্বর কাঁপছে। স্যার এখন কি করব? মেয়েটা হাসপাতালে নিয়ে যেতে হবে। হামিদের ভয় আরো বাড়ল। হাসপাতালে নিয়ে গেলেই তো পুলিশ টানাচানি হবে। কম্পিত গলায় হামিদ বলল, পুলিশ আসবে স্যার। হারিশ মির্জা বিরক্ত মুখে বললেন, পুলিশ কেন আসবে বেকুব? অ্যাক্সিডেন্ট কেস তো স্যার। নিজেও এ বিষয়ে ভাবছেন। হাসপাতালে নিয়ে গেলে সত্যি যদি পুলিশ কেস হয়? তাহলে কি করব হামিদ? মেয়েটা কি বেঁচে আছে স্যার? তটিনী চোখ বন্ধ করে রাখলো, এদের কথা শুনতে পাচ্ছে। ড্রাইভারটির উপর এমনিতেই তার মেজাজ চড়ে আছে। ঠিক সময়ে ব্রেক করতে পারলে তাকে ধাক্কাটাও খেতে হতো না। এখন আবার হাসপাতালে নিয়ে যেতে না করছে। তটিনী মনে মনে ভাবছে, মামা এখনো কি করছে, বেরিয়ে আসছে না কেন? হামিদের কথা শুনে হারিশ মির্জা রাগে চোখে হামিদের দিকে তাকিয়ে বললেন, বাঁচবে না কেন? এত বড় অ্যাক্সিডেন্ট কি হয়েছে? হাসপাতালে নিয়ে গেলেই তো ঠিক হয়ে যাবে। রাজু মামাকে বলল। মামা, এবার চলো আমরা যাই। মামা ভাগ্নের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, আরেকটু অপেক্ষা কর, নাটক আরেকটু জমে উঠুক, ভয়ভীতি আরও বাড়তে দে। যত বেশি ভয় পাবে পকেট থেকে তত বেশি বের করবে। হামিদ উপায় না পেয়ে স্যারকে বলল, মেয়েটাকে বাড়ি নিয়ে চলুন স্যার, হাসপাতালে নিতে হবে না। বাড়িতে নিয়ে গেলে সুস্থ হয়ে উঠলে চলে যাবে। তটিনীর কপাল কুঁচকে গেল। চোখ খুলে ফেলতে গিয়েও খুলল না। মনে মনে বলল, শালা ক্রিমিনাল, একটা মেয়েকে গাড়ি দিয়ে ঠুকে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছিস? তোকে তো পুলিশে দেওয়া উচিত। এর মধ্যে হারিশ মির্জাও বেশ কিছু ভাবতে পারলেন না। হামিদকে নিয়ে মেয়েটাকে ধরে গাড়িতে তুলে বসালেন। তটিনী চেঁচিয়ে উঠতে গিয়েও চেঁচালো না। হাত পা শক্ত করে রেখেছে সে। এরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কিডন্যাপ? লোক দুটো তাকে কিডন্যাপ করছে? মামা রাজু এখনো কি করছে? মনে মনে তটিনী মামা রাজুকে ডাকছে, ও মামা, ও রাজু, কোথায় তোরা? বেরিয়ে আয় শকুনের বাচ্চারা, আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। তোরা এখনো চেয়ে চেয়ে দেখছিস? বেরিয়ে এসে এদের ধর, আমাকে উদ্ধার করো মামা। রাজু ভাই আমার, তোর বোনকে এদের হাত থেকে বাঁচা। লোক দুটো আপুকে গাড়িতে তুলে ফেলেছে দেখে রাজু মামার হাত খামচে ধরে আর্তনাদ করে বলল, মামা, ওরা তো আপুকে নিয়ে যাচ্ছে। মামাও গোল গোল চোখে তাকিয়েছে। যা হচ্ছে সব ওনার কল্পনার বাইরে। এরা তার ভাগ্নিকে কোথায় নিয়ে যাচ্ছে? গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে আসতে গাড়ি ছেড়ে দিয়েছে। বোনকে নিয়ে চলে যাওয়ায় রাজু কাঁদতে শুরু করে দিয়েছে। মামাও মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ল। বিলাপের সুরে বলতে লাগলো, হাই হাই, আমার এ কি সর্বনাশ হয়ে গেল রে। আমার ভাগ্নিকে নিয়ে এরা কোথায় চলে গেল? ও ভাগ্নি রে, আমি তোর মাকে কি জবাব দেব রে? ফিরে আয় ভাগ্নি, আমার বুক খালি করে যাস না। ফিরে তয় টটিনি, লক্ষ্মী মা আমার।
গাড়ি চলতে শুরু করলে তটিনী ভাবলো এবার সে চেঁচাবে। পর মুহূর্তে মাথায় এলো এখন সে চেঁচালে এরা বুঝে যাবে তার কিছু হয়নি, সব পরিশ্রম মাটিতে মিশে যাবে। এ থেকে ভালো না এরা তাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাক, বাড়িতেই তো নিয়ে যাবে, অন্য কোথাও তো আর নিবে না। হারিস মির্জা জানেন অচেনা একটা মেয়েকে বাড়িতে নিয়ে গেলে সকলের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু এছাড়া তো উপায়ও দেখছেন না। মেয়েটা তার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, মেয়েটাকে তিনি কিছুতেই রাস্তায় ফেলে রেখে চলে যেতে পারবেন না। তাপ গাড়ির চাবি আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যাচ্ছে। সদর দরজা পর্যন্ত গেলে পেছন থেকে মায়ের ডাক পড়ল, এই অসময় কোথায় যাচ্ছিস? তাপ দাঁড়ালো, মার দিকে ফিরে বলল, কাজে আছে একটু। তাহমিনা ছেলের সামনে এসে দাঁড়ালেন। তাওয়াফের চুল ধরে কপালের সামনে নিয়ে এসে বললেন, আজ যদি তুই এগুলো না কেটে বাড়ি ফিরিস তাহলে আমি নিজে তোর চুল কেটে দিব। চুলের জন্য মাথা কত বড় হয়ে গেছে, মুখটা এত ছোট দেখায়। রানী লিভিং রুমের মেঝে মুছে দিচ্ছে, একটু আগে তার হাত থেকেই তেল পড়ে গিয়েছিল। সে কাজ থামিয়ে বলল, আম্মা, ভাইজানরে কিন্তু বড় চুলেই ভালো লাগে। তাহমিনা কঠিন চোখে তাকিয়ে রানীকে করো ধমক দিল, তোর কাজ কর, আমার ছেলের ব্যাপারে আমি বুঝবো। তাওয়াফ মাকে শান্ত করে বলল, চুলই কাটতে চাচ্ছি মা, এই কদিন সময় পাইনি তাই চুল একটু লম্বা হয়ে গেছে। তোমার যদি আমার বড় চুল অপছন্দ হয় তাহলে আমি ন্যাড়া হয়ে যেতেও রাজি আছি। ন্যাড়া হতে হবে না, সব সময় যেমন চুল রাখিস তেমন থাকলেই দেখতে ভালো লাগে। তাওয়াফ গাড়িতে বসেছে, সে গাড়ি স্টার্ট দিবে এমন সময় ফোন বেজে উঠল। বাবার অফিসের করিম আঙ্কেল। তাওয়াফ কল রিসিভ করে ফোন কানে ঠেকিয়ে গাড়ি স্টার্ট দিল। জি আঙ্কেল বলুন। বাবা তুমি এখন কোথায়? করিম আঙ্কেলের গলা অন্যরকম শোনাচ্ছে। তাওয়াফের হঠাৎই বাবার জন্য চিন্তা হলো। বাবার কি কিছু হয়েছে আঙ্কেল? স্যার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক মুহূর্তের জন্য সবকিছু কেমন থমকে গেল। তাওয়াফ রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে জানতে চাইল, বাবার কি হয়েছে, কোন হাসপাতালে নিয়ে গেছে? তার কণ্ঠটাও কেঁপে উঠল। বাবা হঠাৎ এত বেশি অসুস্থ হয়ে পড়েছে যে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। বাবাকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জেনে তাওয়াফ 10 মিনিটের ভেতরে সেখানে পৌঁছে গেল। তাওয়াফ হন্তদন্ত পায়ে হাসপাতালের ভেতরে ঢুকলো। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো, তকির মির্জাকে কোথায় রাখা হয়েছে? রিসেপশনিস্ট জানানো আগেই ইলহামকে দেখা গেল। ইলহাম পুরোটা সময় বড় আব্বুর সাথেই ছিল। সে ভাইয়ের কাছে এলে তাওয়াফ উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো, বাবার কি হয়েছে? ভাইকে এত বেশি ঘাবড়াতে দেখে ইলহাম আশ্বাস দিয়ে বলল, বড় আব্বুর মতন তেমন কিছুই হয়নি, প্রেশার ফল করেছিল, তারপরে কিছু টেস্ট করানো হয়েছে, রিপোর্ট আসলে বলা যাবে। তাওয়াফ আরো বড় কিছুর আশঙ্কা করছিল। বাবার তেমন কিছু হয়নি শুনে স্বস্তি পেল। বাবার জ্ঞান ফিরেছে অনেক আগেই। বড় আব্বু এখনো বলে যাচ্ছে বাড়িতে যেন কাউকে না জানায়, বিশেষ করে তোমাকে। বাবাকে নিজের চোখে সুস্থ দেখে তাওয়াফের অনেক বড় একটা ভয় কেটে গেছে। তৌকির মির্জার ছেলেকে এখানে দেখে শাসনের দৃষ্টিতে ইলহামের দিকে তাকালেন। ইলহাম আগেই বলে উঠল, ভাইকে আমি কিছু জানাইনি, সত্যি বলছি। আমি জানানোর আগেই ভাই এখানে পৌঁছে গেছে। তাওয়াফ অসহায় চোখে বাবার দিকে তাকালো। বাবা কি জানে না তার কিছু হয়ে গেলে তাপ কিভাবে থাকবে? তাপ ভীষণ অভিমান নিয়ে বলল। তৌকির মির্জা ছেলের কাছে বাচ্চাদের মতো কৈফিয়ত দিচ্ছেন। মুখটাকে কাচিমাচু করে বললেন, ইলহাম তো বলল আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। ইলহাম ছাতা জানে। ইলহাম গাল ফুলালো। বড় আব্বু শেষমেশ তার উপরই দোষ চাপাতে চাচ্ছে। তুমি তো আমার কথা শুনবে না, আমি মাকেই বলবো, আর আগে দাদিকে জানাবো, তখন মা দাদি মিলে তোমার ক্লাস নেবে। বাপের উপরে এই জুলুম করিস না বাবা। তা বাবার কোনো কথা শুনতে রাজি না। তোমার বাক্যে চিকিৎসা বাড়ি গিয়ে হবে, মা দাদি করবে তোমার চিকিৎসা। তৌকির মির্জা অসহায় চোখে ইলহামের দিকে তাকালেন। ইলহাম কিছু বললে যদি ছেলে মেনে নেয়, কিন্তু ইলহাম বড় আব্বুর পক্ষ নিয়ে কিছুই বলল না। তাওয়াফ ইসলামকে জিজ্ঞেস করল, বাবাকে কি এখন নিয়ে যেতে পারবো? নিয়ে যাও, সমস্যা নেই। রিপোর্ট এলে আমাকে জানাতে ভুলবি না। তাও বাবাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিচে ড্রাইভিং সিটে বসলো। তৌকির মির্জা তখনও ছেলের মিনতি করে যাচ্ছেন। তোর মাকে কিছু জানাস না বাবা, তোর দাদিকে তো আরো আগে না। কথা বলো না, তোমাকে দুই নারী ঠিক করতে পারবে। আমি না তোর বাপ, বাপের সাথে এমনটা করতে পারবি? তুমি আমার সাথে কি করতে চাচ্ছিলে? আজ স্পেশাল ফল করেছে, কাল আরো বড় কিছু হয়ে যাবে। আজ যদি আমি মা দাদিকে না জানাই, পরবর্তীতে তারা আমাকেই দুষবে আমি কোনো সত্য লুকিয়ে রেখেছি। বাড়ি পৌঁছে গেলেও তৌকির মির্জা গাড়ি থেকে নামছেন না। এ ছেলে আজ তাকে দিনের বেলা চাঁদ দেখিয়ে ছাড়বে। তাও গাড়ি থেকে নেমে গেছে। বাবা তখনও বসে আছে দেখে জিজ্ঞেস করলো,
ভেতরে যাবে না? যাও, গাড়িতে বসে থাকো। তাপ চলে যাচ্ছে। তৌকির মির্জা অসহায় বোধ করলেন। এ ছেলে এত কঠিন কেন? তিনি গাড়ি থেকে নেমে ছেলের পেছনে আসতে আসতে বললেন, কেন তোর মাকে শুধু শুধু টেনশন দিতে চাচ্ছিস তফ? আমার মাকে না, তোমার মাকে না হয় টেনশন দেবো? আমার মা তো তোর মার থেকেও ডেঞ্জারাস। এমন করিস না বাপ। তুমি যদি এখন থেকে নিজের খেয়াল না রাখো, তাহলে ভেতরে গিয়ে মা তাদের সামনে তোমাকে হার্টের রোগী বানিয়ে দিয়ে 1 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দেব। ডাক্তার কিন্তু বাড়িতেই আছে। আমার কথা মতো সব ধরনের নকল সার্টিফিকেট দিবে সে। তৌকির মির্জা মুখ কালো করে বিড়বিড় করে বললেন, রোগশোক আমার কি করবে? এই ছেলে নিজেই বাপের শত্রু হয়ে বসে আছে। আজ বাবা ছেলেকে একসাথে ফিরতে দেখে তাহমিনার সাথে বাকিরা অবাক হয়েছে। তার থেকে বড় কথা, তৌকির মির্জা এ সময় বাড়ি এসেছেন কিভাবে? রাত হওয়ার আগে তো তিনি কোনোদিন বাড়ি ফিরেন না। তাহমিনা সন্নিগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আজ তুমি দুপুরবেলা বাড়ি চলে এলে যে, তাও আবার ছেলের সাথে? তাওফকে তুমি কোথায় পেয়েছো? তা বাবার দিকে তাকিয়ে চোখে ইশারা করে বোঝালো, মাকে বলবো? তৌকির মির্জা কাতর মুখ করে চোখে চোখে ছেলেকে বললেন, এবারের মতো ছেড়ে দে বাপ। তাওফ রুমের দিকে যেতে যেতে বলল, মির্জা সাহেব তার একমাত্র ছেলেকে মিস করছিলেন, তাই অফিসে ডেকে নিলেন। তাহমিনা অদ্ভুত চোখে স্বামীর দিকে তাকালো, মুখ বাঁকিয়ে বলল, ছেলের প্রতি হঠাৎ এত ভালোবাসা দেখে দেওয়ার কারণ কি? আর তুই যে কাজে গিয়েছিলি, সেই কাজ না করে বাবার ডাক পেয়ে অমনি ছুটে চলে এলি, আজও চুল না কেটে ফিরে আসলি। তৌকির মির্জা স্বস্তির নিঃশ্বাস নিলেন। তিনি অফিসে অজ্ঞান হয়ে পড়েছিলেন শুনলে তার সহধর্মিনী এই মুহূর্তে জ্ঞান হারাতো। মা ছেলে চিন্তায় দানা পানি ছেড়ে দিয়ে চোখের জলে ছোটখাটো সাগর বানিয়ে ফেলত। তার অতি আবেগী মেয়ে বাবার অসুস্থতার কথা শুনে নিজেও হাসপাতালে ভর্তি হওয়ার জোগাড় করত। তিনি জানেন সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। তার কিছু হওয়া যাওয়া মানে এ সংসারের উপর থেকে বটবৃক্ষের ছায়া উঠে যাওয়া। বাবা কখনো তাদের মাথার উপর ছায়া হয়েছিলেন না, তাই সেই কাজটা তিনি নিজে করেছেন। বাড়িতে কিছুতেই সময় কাটছে না, তাই পেখম ফুফুকে কল করে জানালো, ফুপু আমি তোমাদের বাসায় আসছি, থাকবো আজ আমি। তার যাওয়ার খবর শুনে ফুফু সবসময় খুশি হয়। পেখম একদিনের নাম করে গেলে 3 দিন রেখে দেয়। কোনো বাড়ি সে একা যেতে পারে না, তার 2 লেজ সঙ্গ নিবেই। পেখম নিচে এসে মাকে জানালে জেসমিন বলল, তোর তো মনে পড়লেই হয়, তখন কি আর আমার না শুনিস? পাশ থেকে গোলাপজান বললেন, তুমি ওরে যাইতে না করবা কেন? তোমার জন্য কি আমার নাতনির ফুপুর কথা মনে পড়বো না? আমি কি এই কথা বলেছি আম্মা? তাইলে কি কইছো? একটা মাত্র ফুপু ওদের, ওরা যাইব না তো কে যাইব? আমি তো যেতে নিষেধ করিনি। দাদিটা এত বাজে, শুধু শুধু মার সাথে ঝগড়া করছে। পেখম দুজনকেই থামিয়ে দিয়ে বলল, উফ, তোমরা চুপ না করলে আমি যাবই না। পেখম কাল সকালেই চলে আসবে, তাই সাথে কোনো জামা কাপড় নিল না। ড্রাইভার আঙ্কেলের অপেক্ষায় থাকতে থাকতে পেখম বলল, গাড়ি লাগবে না, আমরা সিএনজি বা অটো নিয়ে চলে যেতে পারবো। মা দাদি না করলেও পেখম শুনল না। ড্রাইভার আঙ্কেল কখন ফুরবে কে জানে, এতক্ষণ অপেক্ষা করে থাকতে পারবে না। পেখম বাবাকে বলে যেতে পারেনি, তবে সে জানে ফুফুর বাড়ি যাওয়া নিয়ে বাবা কিছু বলবে না। বাবার সব নিষেধাজ্ঞা বড় দাদিদের ওখানে যাওয়া নিয়ে। পেখম আলায় আলিশবাকে নিয়ে বেরিয়ে যাওয়ার একটু পরে হারিস মির্জা মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরেন। তাকে গাড়ি থেকে নামালে তটিনী চোখের পাপড়ি একটু ফাঁক করে বাড়িটা দেখলো, মনে মনে বলল, ওরে বাপ রে বাপ, এটা বাড়ি নাকি রাজমহল? শালারা হেব্বি মালদার পার্টি। তটিনী খুশি খুশি অজ্ঞান হওয়ার ভান চালিয়ে গিয়ে হাত পা ছেড়ে দিল। গোলাপজান ড্রয়িং রুমে বসেছিলেন। ছেলের সাথে অল্প বয়সী অচেনা একটা মেয়েকে দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। বাপের মতো ছেলেও কি হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে? গোলাপজান ছেলের কাছে ছুটে গেলেন। বড় বউ চলে আসার আগে চাপা গলায় জিজ্ঞেস করলেন, কে এই মেয়ে? এটা কার বাড়িতে নিয়ে আসছস তুই? হারিস মির্জা মাকে সবটা জানালে গোলাপজান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, ছেলে বিয়ে করে বউ নিয়ে আসেনি। তারপরও গোলাপজান বললেন, গাড়ির সামনে আসে কেমনে? কপালের নিচে আল্লাহ চোখ দিছে না? বুড়িটা তো মহাখবিশ। তটিনী মনে মনে বুড়িটাকে গালি দিয়ে বলল, খবিস বুড়ি, জ্ঞান ফিরলে সবার আগে তোরেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। হারিস মির্জা স্ত্রীকে ডাকলেন। রেহানা স্বামী ডাক শুনে বেরিয়ে এসে মেয়েটাকে দেখে উৎকণ্ঠিত গলায় জানতে চাইলেন, এটা কে? কি হয়েছে ওর? মেয়েটাকে এভাবে ধরে রেখেছিস কেন? বসাও ওকে। হারিস মির্জা মেয়েটাকে সোফায় বসিয়ে দিলেন। পরিস্থিতি আরো গম্ভীর করে তুলতে তটিনী বসা থেকে গড়িয়ে পড়ে গেল।
রেহেন এসে মেয়েটার মাথা কোলের উপর নিয়ে বসলেন। আহা কি হয়েছে ওর? মেজো মেজো একটু পানি নিয়ে আয় না। তটিনী মহিলাটাকে না দেখেও বুঝতে পারল এই মহিলা বাংলা সিনেমার মায়েদের মতো ভীষণ ইমোশনাল। জেসমিন পানি নিয়ে এলো। রেহেনা স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওর? হারিস মির্জা পুরো ঘটনা আবার শুরু থেকে জানালেন। সব শুনে রেহেনা বললেন, ওকে হাসপাতালে নিয়ে গেলে না কেন? মেয়েটার যদি কিছু হয়ে যায়? জেসমিন কোনো কিছু না ভেবে বলে উঠল, ইলহামকে আসতে বলি, ইলহামও তো ডাক্তার। তটিনী মনে মনে প্রার্থনা করছে। ডাক্তার না, ডাক্তার ডাকলেই আমার নাটক ধরা পড়ে যাবে। গোলাপজান সবাইকে থামিয়ে দিয়ে বললেন, এখন কাউকে ডাকতে হবে না, আগে দেখো মেয়েটার হুঁশ ফিরে নাকি। হারিস মির্জা বললেন, ডাক্তার না ডাকলে কিভাবে বুঝবো ওর কি হয়েছে? তুই বেশি বুঝিস না, আমি যা কইতাছি শোন। তটিনী মনে মনে হাসলো। বুড়িটা ভয় পেয়ে তার কাজ সহজ করে দিচ্ছে। হারিস মির্জা বললেন, ডাক্তার না ডাকি ওকে রুমে নিয়ে যাই। গোলাপজান অনুমতি দিয়ে বললেন, যা। আর 3 বউ সবাই শোন, আপাতত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বইল না। মেয়েটার জ্ঞান ফিরুক, পরে যা করার আমি বুঝুম। তটিনীকে নিচে গেস্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে তটিনী চোখ খুলে বুড়িটাকে দেখলো। তোকে একটা চুম্মা বুড়ি, তুই না থাকলে আমার নাটক বেশি সময় চলতো না। অনেকদিন পর ফুফুকে দেখে পেখম যতটা খুশি হয়েছে তার থেকেও বেশি ফুফুর শাশুড়িকে এখানে দেখে আফসোস করছে। আজ সে কেন এসেছে? এক ফাঁকে ফুফুর কানে ফিসফিস করে বলল, তুমি কেন বলনি তোমার শাশুড়ি এসেছে? ফুফু পেখমের গাল টেনে দিয়ে বলল, বললেই তুই আসতি না, তাই বলিনি। তোমার শাশুড়িকে আমার একটুও ভালো লাগে না। বড়দের নিয়ে এসব বলতে হয় না পাখি। ফুফুর শাশুড়ি একজন জ্ঞানজামে মানুষ, তারপরও শাশুড়ির প্রতি ফুফুর ভক্তি কমে না। আলাইয়া আলিশবা ফুফুর পেছন পেছন ঘুরলেও পেখম ইরিনের রুমে চলে এলো। তোমার দাদি কখন এসেছে ইরিন আপু? গতকাল। তুমিও আমায় জানাতে পারলে না? ইরিনের মনটা বিশেষ ভালো নেই। পেখম তো লক্ষ্য করে জিজ্ঞেস করলো, কেন এসেছে? এবারও কি তোমার বিয়ের ঘরতালি করতে এসেছে নাকি? ইরিন দুয়াতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। পেখম আশ্চর্য হয়ে তাকিয়েছে। সে বুঝতে পারেনি এই কথায় আপু কান্না শুরু করবে। পেখম ভয় পেয়ে গেল। তার নিজের কথার জন্য ক্ষমা চেয়ে বলল, সরি আপু, আমার কথা তুমি কষ্ট পাবে আমি বুঝতে পারিনি, প্লিজ কেঁদো না। এসব কথা আমি আর জীবনেও বলবো না। ইরিন পেখমের কথায় কষ্ট পেয়ে কাঁদছে না। সে তাদের বাড়িতে দাদির আসার উদ্দেশ্য নিয়ে কাঁদছে। পেখম ইরিনের মুখের উপর থেকে হাত সরানোর চেষ্টা করে বলল, প্লিজ আপু কান্নাটা থামাও। ইরিনের নিজের মনের কথা শেয়ার করার মতো কেউ নেই। আজ পেখমকে কাছে পেয়ে নিজেকে সামনে রাখা কঠিন হয়ে পড়ল। আমি দাদির পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই না পেখম। আমি অন্য একজনকে ভালোবাসি। তাকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তাকে না পেলে আমি মরে যাব পেখম। তার না হলে আমি আর কারো হব না। পেখম হতভাগ, বাকরুদ্ধ হয়ে ইরিন আপুর দিকে তাকিয়ে আছে। আপু কাউকে ভালোবাসে। কে সে যার জন্য আপু এত কাঁদছে? ইরিন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। পেখম তখনও বুঝতে পারছে না সে ইরিন আপুকে কিভাবে সান্ত্বনা দিবে। ভালোবাসা কি মানুষকে এভাবে কাঁদায়? ইরিন আপু যেমন কষ্ট পাচ্ছে ভালোবেসে, যদি সবাই এরকম কষ্ট পায় তাহলে পেখম কোনোদিন কাউকে ভালোবাসবে না। এখন ইরিন আপুকে শান্ত করার জন্য পেখম বলল, তুমি কাকে ভালোবাসো আমায় বলো, আমি তার সাথে তোমার বিয়ে দেব। তবুও তুমি কেঁদো না, আমি তোমার চোখে পানি দেখতে পারবো না। রাতে খেতে বসে সকলে নিজেদের মধ্যে কথা বলছে। প্রিয়া আজ ভার্সিটি গিয়েছিল। তাপ সে সম্পর্কে নানান কথা জেনে নিচ্ছে। এখান থেকে ভার্সিটি যেতে অসুবিধা হয় না তো? প্রিয়া তাপকে কষ্ট দিতে না চেয়ে মৃদুস্বরে বলল, ভাইয়া আমার গাড়ি লাগবে না, আমি তো আগেও গাড়ি ছাড়াই কলেজে গিয়েছি। গাড়িতে যেতে কি কোনো সমস্যা? সমস্যা না, কিন্তু প্রিয়া কিছু বলতে পারলো না। এ বাড়িতে থাকছে সেটা এক ব্যাপার, কিন্তু প্রতিদিন গাড়ি করে যাওয়া তার ভালো লাগবে না। ইলহামদের কথাবার্তা শুনেছে। মেয়েটার আত্মসম্মান বোধ দেখে মনে মনে হাসল সে। ইলহাম ভুলে বড় আব্বুর অসুস্থতার কথা তুলে ফেলেছে। সে আসলে জানতো না বাড়িতে যে কাউকে জানানো হয়নি। ইলহাম ভাইকে বলল, ভাই বড় আব্বুর রিপোর্ট। ইলহামকে পুরো কথা শেষ করতে না দিয়ে তাপ চোখের ইশারায় ওকে থামিয়ে দিল। ইলহাম বুঝতে না পারলেও চুপ করে গেল। নূরজাহান ইলহামকে বললেন, তুই কি বলছিলি? ইলহাম ভাইয়ের দিকে তাকালো। হুট করে কোনো মিথ্যা কথা সাজাতে পারছে না সে। প্রিয় দুই ভাই চোখে চোখে কথা বলা দেখেও নিঃশব্দে খেয়ে চলল। তাপ হঠাৎ বলে উঠল, কাল থেকে আমি অফিস যাব।
তাওয়াফের অফিসে যাওয়ার কথা শুনে তিন চাচাই খুশি হলেও তৌকির মির্জাকে খুশি দেখালো না। ছেলের মেন্টাল হেলথের কথা তিনি জানেন, তাই কখনো ছেলেকে অফিসে বসা বা তার বিজনেস দেখার কথা বলেননি। ছেলে নিজেই টার্ফ সময়ের মধ্যে দিয়ে যায়, ওকে অফিসে বসানো মানে বাড়তি চাপ দেওয়া। ইলহামের বাবা এই কথা শুনে বললেন, এটা তো খুব ভালো একটা সিদ্ধান্ত। আমাদের পরে তোকেই তো সব দেখতে হবে। আমার ছেলেটা তো ডাক্তার হয়ে বসে আছে। দৃষ্টির বাবা বলল। ডাক্তার হওয়া কি খারাপ ভাইজান? পরিবারে একটা ডাক্তার থাকা উচিত। খাওয়া দাওয়া শেষে তৌকির মির্জা ছেলেকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরোলেন। তাও জানে বাবা কি বলতে চায়। তৌকির মির্জা জিজ্ঞেস করলেন, সত্যিই তুই অফিসে যাবি? শুধু অফিসে যাব না, আস্তে আস্তে তোমার চেয়ারও দখল করব। আমি চাই তুই আমার চেয়ার দখল কর, কিন্তু তোমার কি আমার উপর ভরসা নেই বাবা? তৌকির মির্জা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোর উপর ভরসা করব না তো কার উপর ভরসা করব? তুই আমার ফাইটার ছেলে। চেষ্টা করলে তুই পারবি না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমার অফিসও তুই খুব ভালো দেখতে পারবি। তাহলে এতদিন আমি তোমার উপর নির্ভরশীল ছিলাম, এবার ছেলেকে নিয়ে তোমার প্রাউড ফিল করানোর সময় এসে গেছে। চোখ বন্ধ করে রাখতে রাখতে চোখের পাতা ভারী লাগছে। তটিনী ভাবছে আরও কিছুটা সময় এভাবে চোখ বন্ধ করে রাখলে সে হয়তো কানাই হয়ে যাবে, তাই পিটপিট করে চোখ খোলার চেষ্টা করলো। মেয়েটার চোখের পাতা নড়ে উঠতে জেসমিন বলল, ভাবি, মেয়েটার জ্ঞান ফিরেছে, দেখো চোখের পাতা নড়ছে। রেহেনা দুশ্চিন্তা কিছুটা কমলো। যাক, মেয়েটার জ্ঞান ফিরেছে। তটিনী আস্তে আস্তে চোখ খুলে মানুষগুলোর দিকে তাকালো। কতক্ষণ ফাঁকা দৃষ্টিকে সবাইকে দেখে ক্ষীণ গলায় বলল, আমি কোথায়? আপনারা কারা? গোলাপজান ছেলের বউকে সরিয়ে নিয়ে নিচে মেয়েটার কাছে বসলেন, বললেন, আমাদেরকে তুই চিনবি না, তুই কে? তটিনী মনে মনে বলল, তুই জিজ্ঞেস করলে আমি বলবো আমি কে? আমাকে কি গরু পেয়েছিস বুড়ি? তটিনী ভয় পাওয়ার অভিনয় করতে শুরু করলো। চোখে মুখে আতঙ্ক ভীতি নিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি কে? আমার কেন মনে নেই আমি কে? আমার নাম কি? আপনারা আমার কে হন? মেয়েটার কথা শুনে গোলাপজানের চোখে এক লাফে কপালে উঠে গেল। জেসমিন বড় ভাবির হাত খামচে ধরেছে। ছোট বউ সঞ্জিদা শাশুড়ির পাশে ঘেঁষে বসে ফিসফিস গলায় পড়ল, আম্মা, মেয়েটা তো নিজের নামই মনে নেই, ওকে এই কথা আমাদের জিজ্ঞাসা করেছে? মেয়েটা কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আম্মা? চারজন মহিলার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে তটিনী অনেক কষ্টে হাসি চাপল। তার নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে তটিনী কান্না শুরু করে দিল। চোখ বেয়ে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। আপনারা কারা? আমি এখানে কিভাবে এসেছি? কে আমি? আমার কোনো কিছু মনে নেই কেন? বলতে বলতে তটিনী আবার জ্ঞান হারানোর নাটক করে শুয়ে পড়ল। গোলাপজান ভয়ার্ত কষ্টে ডাকলেন, ও বড় বউ, এই মাইয়ার কি হয়েছে? রেহেনা নিজেও ভীষণ ভয় পেয়ে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না তার। আম্মা, মেয়েটা কি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? তটিনী এদের সবার কথা শুনতে পাচ্ছে। এই নাটক আর কতক্ষণ চালিয়ে নিতে হবে সে জানে না। মনে মনে তটিনী বলছে, দূর, খিদে পেয়েছে। সে কখন খেয়েছিলাম। এদের বাড়িতে নিশ্চয়ই ভালো ভালো রান্না হয়েছে। আগে খেয়ে তারপরে অজ্ঞান হওয়ার দরকার ছিল। এখন কি চোখ খুলে বসে পড়ে বলবো আমার খিদে পেয়েছে? আমাকে গরুর মাংস দিয়ে ভাত দিন। না না, এমনিতে ওরা ভাবছে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। এখন উঠে ভাত খেতে চাইলে নিশ্চয়ই ভাববে আমি পাগল হয়ে গেছি। তখন আবার হাসপাতালে নিয়ে যাবে। এর থেকে ভালো আজ রাতটা না খেয়ে থাকি। কাল থেকে খাওয়া দাওয়ার পাশাপাশি একটু একটু করে মাল হাতানোও শুরু করে দিতে হবে। শাশুড়ি বউয়েরা মিলে পরামর্শ করছে মেয়েটাকে নিয়ে কি করা যায়। মেয়েটা যদি সত্যি কিছু মনে করতে না পারে তাহলে তো সমস্যা। তটিনী ভাবছে, রাজুটা হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। মামাও আমার খোঁজ না পেয়ে এতক্ষণ পাগল হয়ে যাওয়ার কথা। আগে কোনোভাবে মামাকে জানাতে হবে আমি কোথায় আছি আর আমার প্ল্যানটা কি। তবে আজ রাতে কিছুই করা যাবে না। যা করার কাল সকালেই করতে হবে। এখন আপাতত অজ্ঞান হয়ে পড়ে থাকি। হারিস মির্জা অপরাধবোধ গ্লানিতে নুয়ে পড়েছে। মেয়েটার এই অবস্থার পেছনে তিনি তাই নানা জানি কার বাড়ির মেয়ে। ওর বাবা মা মেয়েকে না পেয়ে এখন কি করছে? গোলাপজান ছেলেকে বোঝাচ্ছেন, তুই তো ইচ্ছা করে কিছু করস নাই। না করলেও মা, আমার কি উচিত ছিল না ওকে হাসপাতালে নিয়ে যাওয়া? তটিনী চোখ বন্ধ করে মা ছেলের আলোচনা শুনছে। মাটা চতির হলেও ছেলেটা সাদাসিধে মানুষ। তটিনী চোখ খুলে মৃদু কণ্ঠে বলল, আমি কোথায়? মেয়েটার জ্ঞান ফিরেছে দেখে হারিস মির্জা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কোমল কণ্ঠে তিনি বললেন, তুমি এখন আমাদের বাড়িতে আছো মা।
আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার সাথে কোনো ব্যাগ, মোবাইল ফোন কিছুই ছিল না, তাই তোমার বাড়ির মানুষের সাথে যোগাযোগ করতে পারিনি। গোলাপজান বিরক্তি মুখে ছেলেকে দেখলেন। এভাবে কথা বললে মেয়েটা কিছু বলবে। তিনি কঠিন গলায় জিজ্ঞেস করলেন, এই মাইয়া, কে তুমি? তোমার নাম কি? বাপের নাম কি? বাড়ি কই? তটিনী ভয়ার্ত দৃষ্টিতে গোলাপজানের দিকে তাকালেও মনে মনে বলল, বুড়ি বেশি নাচিস না, বুড়ি রাখালে কোমর ভাঙলে জোড়া লাগবে না। হারিস মির্জা মাকে চোখের ইশারায় থামতে বলে নিজে বললেন, তুমি কি কিছু মনে করতে পারছো না মা? লোকটার উপর তটিনীর ভীষণ মায়া হলো। এই লোকের কোনো মেয়ে থাকলে নিঃসন্দেহে সে ভাগ্যবতী। আমার কিছুই মনে পড়ছে না, আমি কে? কথাটা বলে তটিনী কেঁদে ফেলল। হারিস মির্জা মেয়েটার মাথায় হাত রেখে বললেন, মনে না পড়লে জোর করে মনে করতে হবে না। তুমি আমাদের বাড়িতে সেফই আসো, এখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি তো তোমার বাবার মার কথা ভাবছিলাম, তোমাকে না পেয়ে ওনাদের অবস্থা নিশ্চয়ই ভালো নয়। যদি তোমার মা বাবার সাথে যোগাযোগ করা যেত তাহলে তোমার ব্যাপারে ওনাদের নিশ্চিন্ত করা যেত। তটিনী টলমাল চোখে মানুষটাকে দেখছে। এক পর্যায়ে সে আর নাটক করতে পারছে না। ফুফুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে মার মুখে গতকালের ঘটনা শুনে দৌড়ে ওই মেয়েটাকে দেখতে গেল। স্মৃতিশক্তি হারিয়ে ফেলা মানুষ শুধু মুভিতেই দেখেছে, বাস্তবে কোনোদিনও দেখেনি। দরজার সামনে দাঁড়িয়ে পেখম ভেতরে উকি দিল। অসম্ভব রোগা পাতলা একটা মেয়ে বিছানায় শুয়ে আছে। মেয়েটার পরনের শাড়ি। পেখম একটু অবাক হলো। এই যুগের মেয়েরা কি শাড়ি পরে? পা টিপে ভেতরে এসে পেখম ডাকলো, শোনো। সকাল থেকে ওই চার মহিলা তার মাথা খারাপ করে ফেলছে। একটু পরপর এসে উদ্ভট সব কায়দায় তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। এখন আবার কে এলো? তটিনী উঠে বসলো। মেয়েটা তার দিকে তাকালে পেখম মিষ্টি করে হাসলো, বলল, তুমি নাকি তোমার নাম মনে করতে পারছো না? সত্যি সত্যি কি তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? তটিনী বুঝলো এ বাড়ির মেয়েটা ছোটবেলা থেকে ভীষণ আদর যত্ন পেয়ে বড় হয়েছে। জায়ের কথাবার্তা আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছে। তটিনী বলল, তুমি কে? মেয়েটার প্রতি পেখমের মায়া হলো। আহারে বেচারে কিছুই মনে নেই। নিজেকে না জানি কতটা অসহায় ফিল করছে। পেখম তটিনীর কাছে বসে বলল, তুমি ভয় পেও না, আমরা খারাপ মানুষ না, এখানে কেউ তোমার কোনো রকম ক্ষতি করবে না। তটিনী মনে মনে বলল, আমি যাবার পর তোমরা বুঝতে পারবে ক্ষতিকার হয়েছে। তুমি তো নিজের নাম মনে করতে পারছো না, তাই না? যতদিন না তোমার নিজের নাম মনে পড়ে ততদিন ডাকার জন্য আমি তোমাকে একটা নাম দিই। তটিনী আবারও মনে মনে বলল, আমার টটিনী নামই সুন্দর। মুখে বলল, আচ্ছা দাও। পেখম কতক্ষণ ভাবলো কি নাম দেওয়া যায়। অনেক ভেবে একটা নাম বের করলো, পাখি। তটিনী মুখ বাঁকালো, মনে মনে বলল, এইটা কি রকম নাম? পেখম নিজের কাছে নামটা এত বেশি ভালো লাগেনি। সে বলল, না পাখি না, ফুল। ফুল নামটা সুন্দর না? তটিনী আর কি বলবে, মাথা নেড়ে সম্মতি জানালো। ফুল নাম সুন্দর, অথচ মনে মনে সে অন্য কথা বলছে। ফুল পাখি কোনো মানুষের নাম হলো? পৃথিবীতে এত সুন্দর সুন্দর নাম থাকতে এই বোকামে গাছপালা পশু পাখি নাম রাখছে। ফুল মেয়েটা পেখমদের বাড়িতেই থাকছে। সবাই মিলে ওর অনেক খেয়াল রাখছে, চেষ্টা করছে শীঘ্রই যেন স্মৃতি ফিরে আসে। মেয়েটাকে পেখমের ভীষণ ভালো লেগেছে। দুদিনে মেয়েটা কেমন তাদের সাথে মিশে গেছে। পেখম তটিনীকে তাদের বাড়ির মানুষদের সম্পর্কে জানাচ্ছে। আমার বাবারা 3 ভাই 1 বোন, সবার বড় আজান ভাইয়ের বাবা। তটিনী কপাল কুঁচকালো। এই আজান ভাইটা আবার কে? দুদিনে একবারও দেখা হয়নি। এই বাড়িতে কোনো ছেলে আছে? তটিনী এটাই জানতো না। পেখম বলেই যাচ্ছে, দ্বিতীয় ফুপু, তৃতীয় আমার বাবা, সবার ছোট হলো ছোটকা। ফুপুর 2 মেয়ে, ইরিন আপু আর ইতি। আমার কোনো ভাই বোন নেই। আলাইয়া আলিশবাকে দেখেছো না? ওরা ছোটকার মেয়ে। এরিন ইতি এই বাড়িতে থাকে না, তাই দেখেনি। কিন্তু আজান ছেলেটা, তাকে তো দেখার কথা। তটিনী জিজ্ঞেস করলো, আজান কে? পেখম হেসে বলল, আমার জ্যাঠাতো ভাই। আজান ভাইকে তুমি চেনো না? না, দেখিনি কখনো। ও, আজান ভাই নিচে আসে না, তাই দেখোনি। সে সারা বছর দোতলায় নিজের ঘরেই থাকে। তটিনীর একটু কৌতূহল হলো। বাড়ির ছেলে বাড়িতে থেকেও নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। দোতলা এখনো তার যাওয়া হয়নি। তটিনী ভেবেছিল এ বাড়িতে থাকতে তার একটু অসুবিধা হবে, কিন্তু এরা সবাই এমনই গরু যে তার এখানে থাকতে কোনো অসুবিধাই হচ্ছে না। সে সত্য মিথ্যা যা বলছে তারা তাই বিশ্বাস করে নিচ্ছে। তটিনী মামার সাথে যোগাযোগ করার সুযোগ করছে। একটা মোবাইল ফোন হাতে পেলেই হতো। মামা নিশ্চয়ই তার খুঁজে আকাশ বাতাস এক করে ফেলেছে। পেখম,
আমার মাথা যন্ত্রণা করছে। তোমার কাছে মাথা ব্যথার ঔষধ আছে? বেগম চিন্তিত মুখে বলল। তোমাকে স্মৃতিশক্তি ফিরে এসেছে? তটিনী হেসে ফেলতে গিয়েও খুব কষ্টে নিজেকে সামনে নিল। দুদিনে যতটুকু বুঝেছে এই মেয়ে অবুঝ না, তবে ভীষণ নিষ্পাপ। আমার কাছে তো নেই, দাদির ঔষধের সাথে থাকতে পারে। আমি গিয়ে দাদির ঘর থেকে নিয়ে আসি, তুমি একটু সহ্য করো। পেখম তার ফোন ফেলে রেখে ছুটে বেরিয়ে গেল। তটিনী ফোনটা হাতে নিল। এক ফাঁকে পেখমের ফোনের লক দেখে ফেলেছিল। দ্রুত হাতে ফোনের লক খুলে মামার নম্বর তুলল। দরজার দিকে চোখ রেখে কল করলো। দুবার রিং হতেই মামা কল তুলেছে। তটিনী মামাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, মামা, আমি টটিনি। আমি যেখানে আছি ভালো আছি। এবারই একটা মেয়ের ফোন থেকে তোমাকে কল করেছি। তুমি আমার জন্য ভেবো না। রাজুকে বলো আমার কিচ্ছু হয়নি। আর শোনো, তুমি কিন্তু ভুলেও দ্বিতীয়বার এই নাম্বারে কল করবে না। সময় সুযোগ বুঝে আমি তোমার সাথে যোগাযোগ করব। এখন রাখছি। কেউ চলে এলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। তুমি শুধু এটা জেনে রাখো, আমাদের হাতে জ্যাকপট লেগেছে। পেখম ফিরে আসার আগে কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দিয়ে ফোন আগের জায়গায় রেখে দিল। পেখম বাবাকে দেওয়া প্রমিস রেখে বড় দাদিদের ওখানে যাচ্ছে না। কলেজ থেকে দৃষ্টি অনেক সাদাসাদি করে। পেখম নানান বাহানা দিয়ে কাটিয়ে দেয়। সেও সবাইকে অনেক বেশি মিস করছে। ও বাড়িতে যেতে মন চায়, কিন্তু বাবাকে দেওয়া কথা মনে পড়ে গেলে আর যায় না। পেখম লিভিং রুমে বসে আলাইয়াকে পড়াচ্ছে। আলাইয়া ক্লাস 2-এ পড়ে। আলিশবা এখনো শব্দ চিনতে শিখেনি। পেখম মাঝে মাঝে এদের নিয়ে বসে। গোলাপজান নাতিদের সাথে এসে বসলেন। মনোযোগ দিয়ে কতক্ষণ দেখলেন ওরা কি পড়ে। তিনি লেখাপড়া জানেন না। মায়েরা কই রে? গোলাপজান তটিনীর কথা জিজ্ঞেস করছেন। পেখম জবাবে বলল, আর কোথায় থাকবে, ঘরেই তো থাকে দাদি। কি এক মুসিবত গলায় পড়লো দেখ তো। ফুলকে মুসিবত বলাতে পেখম খুশি হলো না। কত মিষ্টি একটা মেয়ে। পেখম আলিশবাকে বারবার দেখিয়ে দেওয়ার পরও পারছে না। রাগ হয়ে পেখম বলল, তোর সমস্যা কি আলিশবু? কেন পারছিস না? কত সহজ তো। আলিশবা বোনের মুখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্নার আয়োজন করলো। পেখম তা দেখে বলল, এখন কাঁধে থাপ্পড় দিব। থাপ্পড়ের কথা শুনে আলিশবা ভ্যা করে চিৎকার দিয়ে উঠল। গোলাপজান বললেন, হয়েছে তো, অত বকাবকি করিস না, বয়স হইলেই পারবো। স্কুলে ভর্তি করানোর বয়স হয়ে গেছে, এখন না পারলে আর কবে পারবে? আস্তে ধীরে শিখবো, একদিনে কি সব শিখতে পারবো? পেখম রাগ করে আলিশবাকে পড়ানো বন্ধ করে দিল। গোলাপজান নরম গলায় পেখমকে বললেন, বড় নাদানের সাথে একটু কথা বলাইয়া দিবি বু। নাদানটার কথা অনেক মনে পড়তাছে। দাদি তাওয়াব ভাইয়ের কথা বলছে। এতক্ষণ পেখমের মেজাজ তিক্ত হয়ে থাকলেও এখন মন ভালো হয়ে গেল। কিন্তু তার কাছে তো তাওয়াব ভাইয়ের ফোন নম্বর নেই। পেখম দাদিকে বলল, তুমি বসো দাদি, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই পেখম ছুটে দোতলায় উঠে গেল। গোলাপজান পেছন থেকে ডাকছেন, কই যাস? একটা কাম করতে দিলেই আর এই মাইয়ারে পাওয়া যায় না। পেখম আজান ভাইয়ের ঘরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আজান ভাই, দাদি তার বড় নাতির সাথে কথা বলতে চাচ্ছে। তোমার কাছে কি তাও ভাইয়ের নাম্বার আছে? পেখম আজানের থেকে তাওয়াফের নম্বর নিয়ে নিচে চলে এলো। তার বুক ধুকভুক করছে। এই নম্বরে কল ঢোকাতে হাত কাঁপছে। বড় বড় করে কয়েকবার দম নিয়ে পেখম কল করেই ফেললো। তাওয়াফ ইদানিং অফিসে যাচ্ছে। বাবা চাচাদের থেকে অল্প দিনে এসে কাজ বুঝে নিয়েছে। ছেলের কাজের ধরন দেখে তকির মির্জা ইমপ্রেস হয়ে ধীরে ধীরে ওর উপরই সকল কিছুর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার জায়গা তার ছেলে নেবে। বাকি 3 ভাইয়েরও এতে আপত্তি নেই। অফিস থেকে ফিরে তাওয়াফ নিজের ঘরে যাচ্ছে। পকেটে ফোন বাজছে। ফোন হাতে নিয়ে অচেনা নাম্বার দেখে একটু দ্বিধা নিয়ে কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? পরিচিত সেই গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে পেখমের বুক ধুকভুক করতে শুরু করেছে। গলা দিয়ে কোনো কথা বের করতে পারল না সে। ওপাশের মানুষটা কথা বলছে না। তাও বিরক্তিতে সামান্য ভুরুকুচকে নম্বরটা আরেকবার দেখে নিয়ে বলল, কথা বলার না হলে কল কাটছে। তাও ভাই কল কেটে দিবে বুঝতে পেরে পেখম তাড়াহুড়ো করে দাদির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, দাদি কথা বলো। কল কেটে দিতে গিয়েও তাওয়াফের হাত থেমে গেল। গলাটা চিনতে তাওয়াফের 1 সেকেন্ড সময় লাগলো না। ফোনের স্ক্রিনে নম্বরটা ভালো করে দেখলো সে। পেখমের নম্বর এটা। গোলাপজান কথা বলছেন। কিরে নাদান, এই দাদির কথা কি তোর একবারও মনে পড়ে না? দাদিরে কি একটুও দেখতে মন চায় না? দাদির অভিমানে পরিপূর্ণ গলা শুনে তাওয়াফ হাসল। উত্তরে বলল, দাদি কি জানে দাদিকে দেখার জন্য তার নাতির মন কতটা পুড়ে?
বেগম পাশে বসে সব কথাই শুনতে পারছে। হিটলার হলেও দাদিকে ভালোই বাটার লাগাচ্ছে। বেগম আজ এই মুহূর্তে নতুন একটা জিনিস আবিষ্কার করলো। তার ভাইয়ের কণ্ঠ শুনে তার বুক ধুকপুক করে, হার্টবিট তীব্র হয়, কি রকমই একটা অস্থিরতা কাজ করে। এরকমটা আগে কখনো হয়নি। আপনার কথা সবসময় মনে পড়ে দাদি। গোলাপজান অভিমানে বুঝে আসা গলায় বললেন। তাইলে দাদিরে দেখতে আসোস না কেন? তাপ কপাল চুলকিয়ে ভেঙে ভেঙে বলল। আমার ও বাড়িতে যাওয়া অনেকেরই তো পছন্দ না। গোলাপজান কণ্ঠস্বর কঠিন করে বললেন। যাদের পছন্দ না তারা চোখ বন্ধ কইরা থাকবো। এইটা তোর দাদার বাড়ি, তুই কেন আইবি না? তাপ কথা বলতে বলতে রুমে চলে এসেছে। বেডে বসে ফোনটা পাশে রাখলো। অভ্যস্ত হাতে শার্টের উপরে 3টা বোতাম খুলে দিল। এক পা আর এক পায়ের উপর তুলে জুতা খুলতে খুলতে বলল। শীঘ্রই আসবো দাদি, নতুন নতুন অফিসে জয়েন হয়েছে, কাজের চাপ হচ্ছে, সময় পেলে আপনার কাছে চলে আসবো। পেখমের কপালে ভাঁজ পড়ল। তাপ ভাই অফিসে জয়েন দিয়েছে কবে? ও বাড়িতে কত কিছু হয়ে যাচ্ছে, সে কিছুই জানে না। হঠাৎ পেখমের একটা কথা মনে এলো। ওই মেয়ে বাড়ি আসার পরপরই তাপ ভাই অফিসে যেতে শুরু করেছে। গোলাপজান নাতির সাথে আরো অনেক কথা বললেন। তাপ কখনোই দাদিকে কল কাটতে বলে না। দাদি যতক্ষণ কথা বলতে চায় সে ততক্ষণই মনোযোগ সহকারে শুনে যায়। তাপ জিজ্ঞেস করলো। আপনার শরীর স্বাস্থ্য কেমন দাদি? খাওয়া দাওয়া ঠিক মতো করেন তো? বুড়া বয়সে আর শরীর স্বাস্থ্য, তুই কি করতাছস? মাত্রই বাড়ি ফিরলাম। এই কথা শুনে গোলাপজান দুঃখ করে বললেন। এখন বাড়ি আসছস, খাওয়া দাওয়াও তো করস নাই মনে হয়। এইদিকে আমি বকবক করে তোরে জ্বালাইতাছি। আপনি যেটাকে বকবক বলছেন, আমার কাছে তা গানের শান্তি মনে হচ্ছে। ফোনের স্পিকার বাড়ানো থাকায় পেখম আগাগোড়া সবই শুনছে। এই কথা শুনে সে তবদা খেয়ে গেল। নিজের কানকেই বেচারে বিশ্বাস করতে পারছে না। বাবারে বাবা, হিটলার মির্জা এমন চিজি লাইনও বলতে পারে? অবিশ্বাস্য পেখম চোখ উল্টালো। হিটলার মির্জার এইরূপ জীবনেও দেখেনি। দাদির সাথে বেটা এত মধু লাগিয়ে কথা বলতে পারলে ভবিষ্যতে বউয়ের সাথে কথা বলার সময় গলায় আস্তা মৌচাক ঢুকিয়ে নিবে। গোলাপজান বললেন। এখন তাইলে মোবাইল রেখে খেতে যা, পরে আবার আরেকদিন কথা কমুনে। ঠিক আছে দাদি, ভালো থাকবেন আর নিজের অনেক যত্ন নেবেন। গোলাপজান ফোঁস করে দম ফেলে হতাশ গলায় বললেন। এরা আমার ঠিকঠাক যত্ন নেয় না রে ভাই। তুই একটা বিয়া কর, তোর বউ এসে আমার যত্ন নিব। দাদি ঘুরে ফিরে বিয়ের প্রসঙ্গে চলে এসেছে। বিয়ে নিয়ে আলোচনা আরো দীর্ঘ হওয়ার আগে তাপ কথা কাটিয়ে বলল। দাদি, বেশি রাত জাগবেন না, এখন তাহলে ঘুমিয়ে পড়ুন, আমি কল রাখছি। তাপ কল কেটে দিয়ে নম্বরটা একটা বাটারফ্লাই ইমোজি দিয়ে সেভ করে নিল। কথা বলা বন্ধ হয়ে গেছে বুঝতে পেরে গোলাপজান একা একাই হেসে বললেন। বিয়ের কথা উঠলেই এরে আর ধরে রাখা যায় না, বাইন মাছের মতো পিছলাইয়া যায়। গোলাপজান পেখমকে ফোন ফিরিয়ে দিয়েছে। ফোনে তাওয়াব ভাইয়ের কণ্ঠ এত বেশি আকর্ষণীয় লাগে পেখমের আরও একটু শুনতে ইচ্ছে করছিল। পেখম এসব কি ভাবছে বুঝতে পারলে নিজে নিজেকে চোখ কি সব কথা ভাবছিস তুই পেখম? হিটলার মির্জার কণ্ঠস্বর তোর কাছে আকর্ষণীয় লাগছে? আজানের সাথে গল্প করা পেখমের দৈনন্দিন রুটিনের মধ্যে পড়ে। আজান ভাই নিচে যেতে পারে না, তাই সে বাড়ির সব খবর আজান ভাইকে জানিয়ে যায়। আজকাল অবশ্য তার সব গল্প বাড়িতে আসা নতুন মেয়েটাকে নিয়ে। আজান মেয়েটা সম্পর্কে এখনো বেশি কিছু জানে না। আজান ভাই, আমার অনেক শখ, আমিও স্মৃতিশক্তি হারিয়ে ফেলবো। স্মৃতিশক্তি হারিয়ে কেমন লাগে একটু দেখবো। আজান হাসতে হাসতে বলল। তোর শখের কোনো শেষ নেই। জ্ঞান হারানো না তোর শখ ছিল? কিন্তু আমি জীবনেও জ্ঞান হারাইনি। পাগলামি চাকলামি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দে। ধুর, তোমার সাথে গল্প করতে এলেই শুধু জ্ঞান দাও তুমি। তার থেকে ভালো আমি ফুলের সাথে গিয়ে গল্প করি। ফুলকে? ও মা, এক্ষুনি ভুলে গেলে? আমাদের বাড়িতে থাকছে যে, আমি ওর নাম দিলাম না। পেখম উঠে দাঁড়িয়েছে। আজান জিজ্ঞেস করলো। আজান ভাবছে কোথাকার একটা মেয়েকে নিয়ে এসে বাড়িতে জায়গা দিয়েছে। সত্যি কি মেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে নাকি সব নাটক? স্মৃতিশক্তি হারানো কি এত সোজা? বাংলা সিনেমার মতো গাড়ির সামনে এসে সামান্য ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। আজানের কাছে পুরো ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে মেয়েটা নিশ্চয় প্ল্যান করে তাদের বাড়িতে ঢুকেছে। আজকে ইলহাম সিগারেট খেতে এসে প্রিয়ার কাছে ধরা পড়ে গেল। প্রিয়া ছাদে পা রেখেই বলল। এই যা, আজও আপনার প্রাইভেট মুহূর্তে এসে হলমা দিলাম। প্রিয়ার কথা শুনে ইলহাম হাসলো। সে লক্ষ্য করেছে মেয়েটা সবার সামনে তার সাথে কথা বলে না। কথা বলা তো দূর, তাকে যে চিনে এমনটাও বোঝা যায় না।
অথচ সে একা থাকলে তাকে ভালোই পচায়। আমি কি চলে যাব? ইলহাম প্রশ্নের জবাবে প্রশ্ন করে বলল। আমি কি একবারও আপনাকে যাওয়ার জন্য বলেছি? প্রিয়া ইলহামের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ইলহাম প্রিয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে। রহস্যময়ী রমণী। প্রিয়ার দিক থেকে কথা বলার আর কোনো আগ্রহ দেখা গেল না। সে চাঁদ দেখতে ব্যস্ত। মেয়েটার সামনে দাঁড়িয়ে সিগারেট টানতে ইচ্ছে করছে না। ইলহাম জানে মেয়েরা সিগারেট নামক এই বস্তুকে কতটা অপছন্দ করে। সিগারেটের গন্ধে ওদের গা গুলিয়ে বমি আসে। এই মেয়ে কিভাবে সহ্য করছে কে জানে। প্রিয়া আর চোখে ইলহামকে পা দিয়ে সিগারেট পিষে ফেলতে দেখে এদিকে না তাকিয়েই খুব সহজ গলায় বলল, আমার সামনে সিগারেট খেতে আপনার অসুবিধা হচ্ছে? আমি নিজের কথা না, আপনার অসুবিধার কথা ভাবছি। সিগারেট, মদ, গাঁজা পৃথিবীর কোনো জিনিসেই এখন আর আমার অসুবিধে হয় না। পুনমটা থাকলে আরো ভালো হতো, ও মহল মাতিয়ে রাখতো। নূরজাহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দৃষ্টির কাছে জানতে চাইলেন। মেয়েটা কি অসুস্থ নাকি? কলেজে আসে? দৃষ্টি পাকোড়া চিবোতে চিবোতে জবাব দিল, রোজই আসে দাদি, আমি বাড়িতে আসতে বললে নানা বাহানা দেখায়। নূরজাহান দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, চায়ের কাপ রেখে দিয়ে বললেন, নিশ্চয়ই বুড়ি শয়তানটা আসতে দেয় না। তকির মির্জার এটা মনে হয় না। তিনি ভাবুক মুখে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, উনি বাধা দিবেন না, উনি ওনার চাউল ছেলেই দিবে। তাওফের মনোযোগ ফোনে থাকলেও তার কান সবার কথাই শুনছে। তকির মির্জা আফসোসের সুরে বললেন, আমার সাধ্য থাকলে আমি মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসতাম। ছেলের কথা শুনে নূরজাহান উজ্জ্বল চোখে নাতির দিকে তাকালেন, কিন্তু তাওয়াফের মনোযোগ আলোচনায় নেই বুঝতে পেরে আশাহত হলেন। তিনি যা ভাবছেন তা এই জীবনে সম্ভব হবে না, এটা তিনিও জানেন। বাকিদের কথা নূরজাহান ভাবেন না, তার নাতি সবার আগে বিদ্রোহী হয়ে উঠবে, তাই অনেকগুলো বছর ধরে তিনি মনের কথা মনেই চেপে রেখেছেন। আরও একটা সপ্তাহ কেটে গেল। বড় দাদিদের ওখানে না যেতে পেরে পেখম অস্থির হয়ে উঠেছে। বাবাকে দেওয়া কথা আর রাখতে পারবে না। কালই কলেজ থেকেও বাড়িতে যাবে। পেখম সবাইকে অনেক মিস করছে। আশ্চর্যের কথা, হিটলার মির্জার কথাও মনে পড়ছে। সন্ধ্যায় চা পেখম নিজে বানায়। জীবনে এই একটা কাজ ভালো পারে সে। তার এ বাড়িতে থাকা দাদির পছন্দ না, অথচ তার হাতের চা বুড়ির ঠিকই পছন্দ। আমাকে দিয়ে কাজও করাবে, আবার আমার বিয়ে দেওয়ার জন্য সারাদিন ছেলের কানের কাছে ঘ্যান ঘ্যানও করবে। শয়তান বুড়ি একটা। গ্যাসে চায়ের পানি গরম হচ্ছে, ওদিকে আবার কলিং বেল বাজছে। পেখম নিজে গেল না, অন্য কেউ দরজা খুলে দেওয়ার অপেক্ষা করলো। কেউ দরজা খুলছে না। মাগরিবে রক্ত, এখনো মনে হয় নামাজ পড়া শেষ হয়নি। এই সময় কে এসেছে? সব কাজ আমাকেই করতে হবে, আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছে। উফ, আসি তো বাবা, এত কিসের তারা? পেখম বিরক্তি ছাড়তে ছাড়তে দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে স্তব্ধ হয়ে গেল। চঞ্চল চোখ জোড়া স্থির হয়ে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। পেখম দরজা খুলে দিবে তাও আশা করেনি। দরজা খুলতে দেরি হওয়ায় যে বিরক্তিটুকি দেখা দিয়েছিল, পেখমকে দেখে কপালে সেই ভাঁজগুলো আপনাতেই মিলিয়ে গেল। তার চোখ জোড়া কেমন শান্ত হয়ে গেছে। ঠোঁটের কোণে সূক্ষ্ম এক টুকরো হাসি দেখা দেওয়ার আগেই মিলিয়ে গেল। অফিস থেকে সোজা এখানে এসেছে, বাড়িতেও কাউকে জানিয়ে আসেনি। ও আসবে এটা এ বাড়ির কেউ জানতো না। ভেতরে ঢুকতে দিবি না? তাওয়াফের কথা পেখমের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে। সে দরজা থেকে নড়ছে না। আগের মতোই ভূত দেখার মতো তাওয়াফের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তাওয়াফ আর কিছু বলল না। দরজায় এক হাত রেখে হেলান দিয়ে দাঁড়ালো। পেখম এখন এটাই বুঝে উঠতে পারছে না, হিটলার মির্জা কি সত্যি এসেছে নাকি সবটাই তার কল্পনা। আজকাল হিটলার মির্জা আবার তার কল্পনাতেও আসতে শুরু করে দিয়েছে। পেখম কি একবার ছুঁয়ে দেখবে? না, ছোঁয়াছুঁই আবার বাড়াবাড়ি কাজ হয়ে যাবে। যদি বাস্তবে এসে থাকে তাহলে সেই লজ্জা পাবে। অবিশ্বাস, সংশয়, দ্বিধা নিয়ে পেখম জিজ্ঞেস করলো, আপনি কি সত্যিই এসেছেন? প্রশ্নটা শুনে তাওপ এবার প্রকাশ্যেই হাসলো। দুহাত বুকে বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, জলে জানতো তোর সামনে দাঁড়িয়ে আছে, তারপরও আমাকে তোর মিথ্যা মনে হচ্ছে? ছোট চাচির কথা শুনে পেখম ঘাড় ঘুরিয়ে তাকালো। তাওফও পেখমের মাথার উপর দিয়ে ছোট চাচিকে দেখে হাসলো। তাওপকে দেখে ছোট চাচি অবিশ্বাস্য চেঁচিয়ে উঠে বলল, ও মা, কে এসেছে এটা? তাওয়াফ, আম্মা, আম্মা দেখে যান কে এসেছে। চাচির চিৎকার চেঁচামেচিতে পেখমের বিশ্বাস হলো হিটলার মির্জা সত্যি এসেছে। তাড়াতাড়ি করে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো সে। 4-5 বছর পর মনে হয় তাওপ ভাই তাদের বাড়িতে এসেছে। দাদি কত আসতে বলে, কিন্তু তাওপ ভাই শুধু মুখে বলে আসবে, পরে আর আসে না। আজ বলা নেই কওয়া নেই, হুট করে এসে হাজির হয়েছে।
তার বিশ্বাস করতে একটু সময় তো লাগবে। তাওয়াবকে দেখে বাড়িতে রীতিমতো হইচই পড়ে গেছে। বড় মা, পেখমের নিজের মা, ছোট চাচি সবাই এমন করছে যে কত কোটি বছর পর নিজের মেটের ছেলেকে কাছে পেয়েছে। দাদি তো মুখে হাসি চোখে জল নিয়ে নাটক সিনেমা লাগিয়ে দিয়েছে। পেখম নখ কামড়াতে কামড়াতে তাদের বাড়িতে হিটলার মির্জা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি উপলব্ধি করছে। এত বছর পর দাদিরে দেখতে এলি ভাই, এর মাঝে দাদি যদি মরে যাইতো? তাও দাদির চোখের পানি মুছে দিয়ে দুহাতে গাল ধরে বলল, আপনি আরো অনেক বছর বাঁচবেন দাদি। সেইটা তো বাসুমি, তোর বউ না দেখেই মরে যামু মনে করছস? দাদির আজ নতুন রূপ দেখছে পেখম। জীবনে তাদের জন্য তো কখনো দাদিকে চোখের জল ফেলতে দেখলো না। স্নেহ মমতার কথা বলা শেষ হলে মা চাচিরা তিনজনই রান্নাঘরে ঢুকে গেল। পেখম ধারণা করতে পারলো হিটলার মির্জার সম্মানে আজ ফ্রিজ খালি হয়ে যাবে। জেসমিন মেয়েকে রান্নাঘরে ডেকে নিয়ে বলল, তাওফের ঘর ঠিক করে দিয়ে আয়, ভালো করে ঝেড়ে মুছে ধুলোবালি পরিষ্কার করবি। অনেকদিন ওই ঘরে কেউ থাকে না, চাদর বালিশের কভারও পাল্টে দিস। পেখম নত হয়ে আদেশ নেওয়ার কায়দায় বলল, আরো কিছু করতে হলে এক্ষুনি বলে দিন ম্যাডাম। ঢং না করে যা বলেছি তাড়াতাড়ি কর গিয়ে। জি ম্যাডাম, আপনি শুধু হুকুম করবেন। শুধু হুকুম পালন করার জন্য পেখম কাজের মেয়ে তো আছেই। দাদি আপাতত তাওব ভাইকে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। তাওব এক হাতে দাদিকে আগলে ধরে সিঁড়ি দিয়ে উঠছে। পেখমাদের পেছনে ছিল বলে দাদির কথা শুনতে পাচ্ছে। এতগুলো বছর কার উপর অভিমান করে আসিলি রে ভাই? এই বুড়ি মানুষটারে কেন দেখা দেশ নাই? তোরে দেখে আমার চক্ষু শীতল হয়। তোর মধ্যে আমি ওই মানুষটারে দেখতে পাই। তুই অবিকল ওনার মতন দেখতে হইছস। চোখ, কান, নাক, কপালও ওনার পাইছস। আপনি দাদাজানকে অনেক বেশি ভালোবাসতেন দাদি, তাই আমার মাঝে ওনাকে খুঁজেন। পেখম মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, ভালোবাসা না কচু, অন্যের বরকে বিয়ে করে আবার ভালোবাসা দেখায়। একমাত্র বড় দাদির ভালোবাসাই সত্য। মানুষটা এত তাড়াতাড়ি চলে যাইব আগে যদি জানতাম রে দাদা, তাইলে দুইটা চোখ ভরে আরো বেশি করে ওনার চেহারাটা দেখে রাখতাম। বুড়ির নাটক। দাদির প্রতিটা কথার বিপরীতে পেখম মনে মনে উত্তর দিচ্ছে। দাদাজানকে দেখেন নাই তো কি হয়েছে? আমি তো আছে, আমাকে দেখে তৃপ্তি মিটবে না? শেষের কথাটা শুনে পেখম কারেন্টের শকের মতো কিছু একটা খেলো। একটু আগেও সে ভাবছিল বাবাকে দেওয়া প্রমিস ভেঙে কালই ও বাড়িতে যাবে। তাওব ভাই তাদের বাড়িতে আসার পর মনে হচ্ছে এখন ও বাড়িতে না গেলেও চলবে। সে কি তাহলে তাওব ভাইকেই দেখতে চাচ্ছিল?